কত বছর সংসার টিকলো এটা? এটা তখন এই 10 বছরের সংসার। কয়টা বেবি আছে ওই ঘরে? এই ঘরে আমার 2টা বেবি, এখন পর্যন্ত বেকার। এখন পর্যন্ত সে যে আরেকটা ইভেন বিয়ে করছে, ওই ঘরে যে আরো 2টা ছেলে আছে, ওই মহিলা ওর সংসার চালায়। আমি 10 বছর ওর সাথে সংসার করছি, 10 বছরে 10টা ঈদ আমি ওর সাথে কাটাইছি কিনা আমি নিজেও জানি না। আমি ওরে 4-5 লক্ষ টাকা ঋণ করে দিছি। ও সেই ঋণের কোনো টেনশন নাই। আমার বাচ্চার কোনো ওর কোনো টেনশন নাই মাথার ভিতরে। ও ঘুমাইতেছে পইরা আমারে রাস্তায় ফালায় আমারে মারছে, আপনি জানেন। আমি ওই দিনগুলা সব ভুইলা যায় আমি এখান থেকে চলে গেছি। ওই সংসার ডিভোর্স হওয়ার কতদিন পরে আপনি আবার বিয়ে করেন? আমি ফেসবুক একটা টাচ মোবাইল কিনছিলাম, তো ওর সাথে আমার একটা ফেসবুকে গ্রুপে কথা হয়েছে, ছাড়াছাড়ি কেন হইলো? ছাড়াছাড়ি ওদের বাসায় ওর মা ভাই বোন মারাত্মক আকারে আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। ডাক নাম কি বোন আপনার? আমার মনি নাম। মনি? জি। কি হয়েছে মানে? আমার হয়েছে যে আমার যে ছোটবেলাটা বিয়েটা হয়েছে। কত বছর বয়সে? এটা তখন আমার 14 কি 15 বয়স। আচ্ছা। এটা হচ্ছে আমার বাবা তখন ছিল, হ্যাঁ, আমার ভাইয়ের ফ্রেন্ড ওরা। আমার 4টা ভাই, 4টা ভাইয়ের ভিতরে 2টা ভাই এত বন্ধু বান্ধব নিয়ে বাসায় আসতো। তো আমার মা তো একটু বোকা টাইপের, ওগুলো বুঝতো না, কিন্তু আমার বাবা খুব চালাক ছিল। আমার বাবা আবার বলতো যে তোরা বন্ধু বান্ধব নিয়ে বাসায় আসস কেন? তো ভাই আমরা হচ্ছে সেই যুদ্ধের আগের থেকেই, যুদ্ধের পরের থেকে এখানে, আমার বাপ চাচাদের বাড়ি এখানে। তো যাই হোক আমরা হচ্ছে 4 ভাই 4 বোন। আমার 2 বড় বোন রে আর একটা বড় ভাইরে নিয়ে আমার আম্মু ঢাকায় আসছে, আমার আব্বা ঢাকায় আসছে। আমার বাপ চাচারা এইখানেই আর কি বাড়ি। ওই যে আমার বড় ভাইরে একটা পর্যায়ে যে আমরা বিদেশে পাঠাই, অনেক কষ্ট করে বিদেশে পাঠাই। তো ওই সময় আমাদের পাশে শিক্ষিত বলতে তেমন কোনো মানুষ ছিল না। তো ও হচ্ছে আমারে পড়াইতো, পড়ানোর পরে একটা সময় ও আমার সাথে খারাপ একটা কিছু করে। তা আমি বলতেছি যে আপনি যে আমার সাথে এই ধরনের আচরণ করেন, আমি কিন্তু মারে বইলা দিব, আমার আম্মুরে আমি বইলা দিব। পরে বলতেছে মারে বলবি কেন, মারে বলবি কেন, তুই আমার বউ লাগস, তুই আমার বউ লাগস। আর লিখা জানাইতেছে আমার এরকম করে। পরে আমি কি আমি তখন মনে হয় 6 প্রাইমারি থেকে আমি 6-এ মাত্র উঠছি। তাই আমার বলতেছে তুই আমার বউ লাগস, তুই বলবি কেন, তুই বলবি কেন। তো যাই হোক আমি কই কি বউ, আমি তো তোর সাথে প্রেম করি। তখন না ভাইয়া আমি তেমন কিছু বুঝি না, একদম একটা ছোট মানুষ। তো বলতেছে বলবি না কিন্তু, আমি তোর সাথে তো প্রেম করি। তারপর ও রোজ আমাদের বাসায় আসতো, রোজ আমারে পড়াইতে আসতো। আমার আরও 2টা ভাই বোনরে পড়াইতো, আমার পিঠাপিঠি ভাই বোন ওরা, ওদের পড়াইতো। তো ও হচ্ছে ওই ফুলের গুছা নিয়ে আসতো, অনেক গোলাপ ফুল নিয়ে আসতো, নিয়ে আমি তোর জন্য এটা আনছি এটা আনছি, আমি তোর অনেক ভালোবাসি, এই কয়ে কয়ে মিষ্টি কথা বইলা 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 সে 4 বছর কাটাইছে। 4 বছর পর যায় ওর সাথে আমার 99-এ 14ই পহেলা বৈশাখ ওই দিন ওর সাথে আমার বিয়ে হয়েছে। সেইটা হচ্ছে কুমিল্লাতে বিয়ে হয়েছে। আমার একটা বোনের শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। আমাদের তার মেনে নিবে না, তা আমরা ওইখানে। আর আমাদের এলাকার মধ্যে ওরাই অনেক শিক্ষিত ছিল, ওরাও 8 ভাই 4 ভাই 4 বোন, অনেক শিক্ষিত ছিল। অনেক শিক্ষিতের মধ্যে আমি ভাবছিলাম যে সবাই যখন ওদের তাহলে অসুবিধাটা কই হলো গিয়ে? ওদের যখন ভাবছিলাম যে এত শিক্ষিত ওরা, তাহলে মনে হয় এলাকার সবাই ওদের ভালো জানে। তা আমি ভাবছিলাম যাজ্ঞা ও মনে হয় একটু ভালো একটা ছেলে। আর ভাইয়া তখন তো চিঠির যুগ ছিল, ও আমাকে প্রত্যেকটা চিঠিতে লিখতো যে আমি তোমারে পড়ামো, উচ্চ ডিগ্রি দেওয়ামো, তোমার আমি উচ্চ ডিগ্রি দেওয়ামো, মনে তুমি টেনশন করো না, আমি তোমাকে পড়ামো। তারপর যাই হোক ভাইয়া আমি তো পরে ওই বাসায় নিয়ে গেল না, অনেক আবেগ ওই বাসায় নাই। আমি তো ওর প্রতি অনেক আবেগ প্রবণ হয়ে গেছি গা। পরে ওর সাথে আমার কুমিল্লাতে যায় বিয়ে হয়েছে। ও আবার কুমিল্লাতে পালায় গেছে, ওই আমাদের এলাকায় একটু গুন্ডার মাস্টার টাইপের লোক ছিল, ওরা হচ্ছে ওদের বন্ধু হিসাবে ওরও নাম পড়ছে, শুধু নাম পড়ছে। পরে ও পালায় গেছে কুমিল্লাতে। পরে আমার ফোনে বলতেছে, আর এক বন্ধুর মাধ্যমে ফোনে বলতেছে, মনি তুমি পালায়া কুমিল্লাতে এসে পারো, তারপর আমরা এখানে বিয়ে করব।
তারপর আমাদের ওইখানেই বিয়ে হয়। ওইখানে বিয়ে হয় পরে পরে একটা পর্যায়ে তো মানে কোনো কাজ করে না, পরে আমি বলতেছে যে চলো আমরা ঢাকায় চলে যাই। পরে ঢাকায় আবার আমাদেরই এক রিলেটিভ দূর সম্পর্কে, ওনার বাসায়, এটা কোথায় জানি, বাড্ডা, বাড্ডা বা উত্তর বাড্ডা মনে হয়। হ্যাঁ, ওইখানে আসছি। ওইখানে আসার পরে আমার বড় ভাই বিদেশ থেকে চলে আসছে, সিঙ্গাপুর থেকে চলে আসছে। তা আমি তো আমার বড় ভাইরা অনেক ডরাইতেছি। তা আমার বড় ভাই আবার ওই জায়গায় দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে পরে আমি বলতেছি ভাইয়া, ভাই আমি তো এত বড় একটা অপরাধ করে ফেলছি, এখন কি করব বলেন। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এটাতেই শেষ থাক। ও আবার আমার কি করছে, একটা স্বর্ণের আংটি হাতের মধ্যে দিচ্ছে। হাতের মধ্যে দেওয়ার পরে তো ও বলতেছে তোরা এখন এই জায়গায় চুপচাপ থাক। পরে আমরা ওই জায়গায় ওই বাসায় কতদিন চুপচাপ ছিলাম, পরে ওরা আর আমাদের রাখে না। আমি ওরে বলতেছি কি যে কোনো একটা কাজ করো, তাহলে আমরা একটা জায়গায় বাসা নিতে পারবো। পরে কই কি না, এখন তো বাসা নেওয়া সম্ভব না, চলো তোমাদের দেশের বাড়ি যাই। আমাদের দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আমার বড় খালার বাড়িতে। তা আমার বড় খালাদের বাসায় আমি না, আমার ছোট খালার মেয়ের বাসায় গেছিলাম। এরকম করতে করতে সেট হলো কবে সংসার? এরকম করতে 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 সংসার আমরা লাস্ট তেজগাঁ তেজগাঁ কুনিপাড়া ভাড়ায় ছিলাম। কত বছর সংসার টিকলো এটা? এটা তখন এই 10 বছরের সংসার। কয়টা বেবি আছে ওই ঘরে? এই ঘরে আমার 2টা বেবি। ছাড়াছাড়ি কেন হইলো? ছাড়াছাড়ি হয়েছে ওদের বাসায়। আমারে কত বছর পর আমার বড় মেয়েটা, ওর বিয়ের পরে 1 বছর পরে আমার বড় মেয়েটা হয়েছে। ওদের 4 বছর পর আমার মেয়েটা হওয়ার 4 বছর পর মেনে নিচ্ছে ওদের বাড়ি আর আমাদের বাড়ি। ছাড়াছাড়ি কেন হইলো? ছাড়াছাড়ি ওদের বাসায় ওর মা, ভাই, বোন মানে মারাত্মক আকারে আমাদের সাথে খারাপ। আরেকটা ভাবি ছিল, ওর বড় ভাইয়ের বউ ছিল, মারাত্মক আকারে আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। কেন? শুধু শুধু অনর্থক। মানে আমি এত কাজ করতাম, মানে আমি তো ওই বাসায় পুরা, আমি কি মানে আমি খুশিতে যখন শ্বশুর বাড়িতে উঠছি, ওর এক বোনের বিয়েতে আমারে নিছে। ওর একটা উকিল বোন আছে, ওই বোনের বিয়েতে আমার নিছে। আমি ভাবছিলাম কি যে এতদিন পর একটা শ্বশুর বাড়িতে উঠছি, যাকে আমার জান পরাণ দিয়া হইলো, ওদের বাসায় বান্দিদা শিখাইটা হইলো, মানে আমি ওদের খুশি করবো সব। তখন কি আপনার জামাই কি কাজ করতো? তখন ও কিচ্ছু করে না। তাহলে তো ঠিক আছে, আপনার সাথে ভালো ব্যবহার করার কারণও নেই। হ্যাঁ, এটাই আমি ওরে বুঝাইতে চাইতেছি, তুমি যদি কোনো কাজ না করো তাহলে পৃথিবীর কেউই আমার সাথে ভালো ব্যবহার করবে না। আর তুমি তো একটা শিক্ষিত ছেলে, একটা বিয়ে পাস ছেলে, তুমি যে কোনো একটা কর্ম লাগো, আমি ওই কর্মতেই খাবো না। সে ওইখানে উঠায় আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর ছিল না, সরি, শ্বশুর তো মারা গেছে বিয়ের 6 মাস পরেই। আমার ননদ আর শাশুড়ি, ওই যে উকিল, ওরা প্রতিদিন বাসায় আসে যায়। এরকম করতে করতে কি লাস্ট পর্যন্ত উনি বেকারই ছিল? এখন পর্যন্ত বেকার। এখন পর্যন্ত সে যে আরেকটা ইভেন্ট বিয়ে করছে, ওই ঘরে যে আরো 2টা ছেলে আছে, ওই মহিলা ওর সংসার চালায়। ও মাই গড! তাহলে আপনি 10 বছর কেন টানলেন তারে? আমি তো ভাইয়া তখন এত বুঝ জ্ঞান ছিল না আমার মাথার ভিতরে। এর মধ্যে টাকা আনতো কোত্থেকে? এইটা ওইটা খাই এই যে ওর মা বোন ওরে টাকা দিত, মানে হাত পাইতে পাইতে 5,000 টাকা দিত, ওরে 5,000 দেয়, ওরে 10,000 দেয়। ছাড়লেনটা তাহলে আপনি কোন ডিসিশনে যে সে বেকারের জন্য? না, তারপর না ভাইয়া, আমাদের বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি, মানে ওই রোড আর এই রোড। তুমি আর যাই করো, শুধু 5,000 টাকা মাসে আমার আইনা দাও। তখন ওই 5,000 টাকা দাও, চলা যেত কোনো রকম। আর যদি কোনো কিছু লাগে আদার্স, আমি আমার ফ্যামিলি থেকে নিব। ও না চাকরি করে না, ও ঢুকে, ও সারা দিন খেলে। মানে ও চলে যায়, ওর ভাই বোনের থেকে ওর বোন, ওদের অ্যাবিলিটি ভালো, ওর বোনদের অ্যাবিলিটি অনেক ভালো। ও সারা দিন টাকা পয়সা নিয়ে সারা দিন উধাও। আমি 10 বছর ওর সাথে সংসার করছি, 10 বছরে 10টা ঈদ আমি ওর সাথে কাটাইছি কিনা আমি নিজেও জানি না। আমার 10 বছরের সংসারে ও আমার একটা 1,400 টাকা দামের একটা শাড়ি দিচ্ছে। আর এই যে খাবার দাবার হয় আমার ফ্যামিলি থেকে কখনো আনছি, আর ওদের বাড়ির থেকে, মনে করেন ওরা 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 কিন্তু অনেক টাকার মালিক, লাথিউসটা। আমার শ্বশুরটা খুব ভালো ছিল, আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার সাথে এইগুলো। কিন্তু যার জামাই কাজ করে না, যে নিজে ইনকাম করে না, তারে কে দেখবে ভাই? এক বেলা খাবার দিবে মানুষ। হ্যাঁ, 10 বছর থেকেও খাবার দিবে কিন্তু না। আমার ওর মা, মানে আমার বড় শ্বশুর, আমার শাশুড়ি, ননাস, বড় ননাস, ওরা কিন্তু একটু ধমক দিতে পারতো, এই তোর তো 2টা বাচ্চা হয়েছে, তোর 2টা বাচ্চার মুখের দিকে তাকাও তো, তোর কাজ করা উচিত। ওরা তা করে না। ওরা কি করে, ওরা আরো শেল্টার দেয়।
বুঝছি, এটা ডিভোর্স হলো, তারপরে আরেকটা বিয়ের কাহিনীতে যান। আমি আপনার ওই 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 সংসার ডিভোর্স হওয়ার কতদিন পরে আপনি আবার বিয়ে করেন? তারপর ভাইয়া আমি মানে ওই বাচ্চা দুইটারে নিয়ে আমি আমার বাবার বাড়িতে উঠি। আমার বাবার বাড়িতে উঠি পরে আমি আমার বড় ভাই আমারে বলতেছে কি যে মনি যাই হোক টেনশন করিস না, আমার বড় ভাইটা, আমার বড় দুই বোন, দুই বোনের পরে আমার 4 ভাই। তো বড় ভাইটা বলতেছে কি যে মনি যাওয়ার জীবনে হইছে, ওদের সাথে আমরা পাইরে উঠবো না, ওদের আবার টাকার ক্ষমতা অনেক, ওর ভাই বোনদের, ওর না। তা আমি বলতেছি যে কইতেছে মনে তুই আর ওগুলো বাদই দে। আমি কই কি ভাই আমি ওরে বাদ দিছি, কিন্তু ও যে আমার এই 10 বছর আমার জীবনটা নষ্ট করছে, আমার যে এই এত টর্চার করছে আমার উপরে, মানে এত পরিমাণ টর্চার করছে। তা আমি কই কি ভাইয়া আমি বাদ দিলাম, সমস্যা নাই গা। তারপর আমি বাদ দিয়ে আমি কই তুই চুপচাপ থাক। আমি কই কি না ভাইয়া অন্তত 2টা বাচ্চার জন্য ভরণ পোষণের জন্য তো আমার বাচ্চার খরচটা তো অন্তত নিতে হইব। তারপর যাই হোক ভাইয়া ওরা মামলার ব্যাপারে তেমন একটা ইয়া দেয় না। তখন আমার ঘরের মোটামুটি ফার্নিচার ছিল, তা আমি ওই ফার্নিচারগুলো বিক্রি টিক্রি করে দিয়ে তারপর আমি হচ্ছে মামলাতে যাই, অন্তত ভরণ পোষণের মামলাটা করি। 1-2টা বাচ্চা তো আমি পালতে পারবো না, আর আমি তো তেমন একটা শিক্ষিত না যে আমি এত ভালো একটা অ্যামাউন্টে চাকরি করব। তা আমি হচ্ছে বলছি। তারপর পরে আমি আমি আমার বাবার বাড়িতে আইসে আমি চিন্তা করলাম কি বইসা থাকলে হবে না, আমি যে কিছু একটা কিছু করতে হবে। তা আমার বাপের বাড়ির কাছেই এই যে শিয়ালবাড়ি রূপনগর আবাসিক এলাকায় ওইখানে হচ্ছে একটা ওষুধ কোম্পানি। তা আমি ওইখানে হাঁটতে 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 আমি যাই বলতেছি ভাইয়া আপনারা কি চাকরিতে নিবেন? কয় হ্যাঁ নিব, আমাদের সেলসম্যানের দরকার। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি হচ্ছে ওইখানে ঢুকলাম, কতদিন 18 দিন আমি চাকরি করছি। ওইখানে 3,000 টাকা 4,000 টাকার মতো আমি পাবো। আর হচ্ছে খাবার দাবার আছে ভিআইপি, ওইখানে খাবার দাবার দেয়। কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই 3,000 টাকা তো আমার বাচ্চার আর আমার কিচ্ছু হবে না। আর আমি ওই মুহূর্তে তখনও মামলার জন্য প্রস্তুতি নিই নেই, আস্তে আস্তে নিচ্ছি। তো যাই হোক গেছে। এর মধ্যে ওরে অনেক বুঝাইছি ফোন করে, দেখো যা আর হয়েছে, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, আমরা দুজনে মিলে চাকরি করি, 2টা বাচ্চার মুখের দিকে তাকাই আমরা চলো সংসার করি। সে সে কোনো কিছু করে না, আমার মা বোন যা বলবো আমি তাদের কথায় উঠবো আর বসবো, তোর কোনো কথা আর শুনবো না। আর ভাই মুখের তো ভাষা আমি মানে বলতে চাই না আর। তো যাই হোক গেছে। এর ভিতরে আমি হচ্ছে চাকরিটা নিলাম, করলাম। তখন আমি চিন্তা করলাম না আমার এই টাকায় তো আমার হবে না, আমার আরেকটু ইনকাম করতে হইব। তারপর আমি হাঁটতে 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 আপার এক বান্ধবী, ম্যাডাম আপনারা কি আমাকে নিবেন? পরে বলতেছে হ্যাঁ নিব। তা আমি কি আমি কোয়ালিটি সেকশনে কাজ করতে চাই, আমি একটু মোটামুটি পড়ালেখা জানি, আমি কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আমি নিব, তুমি এখন আপাতত তো কিছু জানো না, ঘুরা ঘুরা দেখো 2-3 মাস, তারপর তোমার আমি কোয়ালিটি সেকশনে দাঁড় করাবো। তো উনি বলছে, তারপর ঠিক উনি ওনার কথা রাখছে, আমার কোয়ালিটি সেকশনে দিছে। তো যাই হোক আমি 60টা বছর ওইখানে চাকরি করছি। এরপরে ভাইয়া আমি যখন ওইখানে চাকরিতে ঢুকছি না, আমার পায়ে আছে না ইনফেকশন দেখা দিচ্ছে, আমার পা 2টা পাই। আমি ঢুকার কয়েকদিন পরেই আমার পায়ে হঠাৎ হঠাৎ করে চুলকাইতেছে, চুলকাইতে 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 সারা পা অ্যালার্জিতে পুরো ভইরা গেছে গা। তা আমি এই পর্যন্ত ওই যেই টাকা বেতন পাই ওই টাকার ভিতরেই 10-8-10-10-এর মতো বেতন পাই। তো ওই টাকার মধ্যে হচ্ছে আমার আম্মারে আমি ফার্স্ট স্যালারি পাইছি 3,000 3,500 টাকার মতো। তা আমি আমার আম্মারে 2500 টাকা, আমার মারে 2500 টাকা দিছি। আর কিছু টাকা দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য খাবার টাবার কিনছি। প্রথম মাসের স্যালারি আমি পায়ে এটা করছি। তখন দেখতেছি আমার পায়ের রোগটা দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, কোনো রকমে পাটা আমার ভালো হচ্ছে না। তারপর আমি কি করছি, ভালো হইতেছে না আমার, মানে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। তা আমি কি এখানে সবাই বলতেছে তোমার ওই ডাস্ট লাগে না, এবার আমি তো দাঁড়ায় দাঁড়ায় কাজ করি টেবিলে, তো ডাস্ট লাগে না, তো ওই ডাস্টের জন্য তোমার হয়তো পায়ে ইনফেকশন হচ্ছে। ইনফেকশন হইতে 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 বাড়তেই আছে, দিন দিন বাড়তেই আছে, এটা আর কমে না। আমি এইটা নিয়েই কাজ করি, আমি পা এইভাবে উঠায় কাজ করি, এইভাবে উঠায় কাজ করি। তারপর যাক গেছে, এগুলো আমি আমার মেয়েদের বুঝাই যে দেখ আমি কিন্তু অনেক কষ্ট করি, আর আমার এই কষ্টের ফলটা হচ্ছে তোরা কিন্তু পড়ালেখাটা ঠিকমতো করিস। তা ভাই আমি তো আমাদের ফ্যামিলিতে উঠছি, ওইখানে হচ্ছে 4 ভাই বোনের ওদেরও সন্তান আছে, আর আমার 3 বোনের বিয়ে হয়েছে, ওরা আলাদা আলাদা থাকে। প্রতিদিন আমি অফিস থেকে আইসা দেখি কি জানেন, ওরা আড্ডা মারে, ওরা ওই রুমে যায় ওই রুমে যায় ওই রুমে যায়। আমি কই কি আমার মা আবার বসে বসে টিভি দেখে, আমি আমার মারে বুঝাইতে পারি না, আমি কি মা আমার বাচ্চাদের তো পড়ালেখাটা নষ্ট হইতেছে, তাহলে আমার কষ্ট করার মানে কি, আমি এখানে আসার মানে কি।
তারপর আমার মা বলতেছে এইভাবেই জীবন চলবো। তা আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এর সাথে তো আর তর্ক করলে তো আমি পারবো না। তো যাই হোক আমি আমার বাচ্চাদের বকতাম। ছাড়াছাড়ি হওয়ার পরের কাহিনী থেকে আসেন। ওনার ধারায় ছাড়া, আমি তো মামলা করছি, পরে ওনাদের ধারায় আমাদের ছাড়াছাড়িটা হয়ে গেল। উনি বলছে আমার মামলা উঠাই নিব, আর ও যে আমার থেকে 2 লক্ষ টাকা কাবিনের টাকা এটা আমি দিব। তো এই 2 লক্ষ টাকা কাবিনের টাকা আমি করছি কি, আমার বড় বোন নিছে আমার থেকে, আর আমার ছোট বোনটা নিছে। আমার বড় বোন আমার ছোট বোনটা নিছে, আর আমার 2 মেয়ে আমার কাছেই। আমি তখনও ইনস্ট্যান্ট জব ওই চাকরিটা করি। পরে এর কতদিন পরে বিয়ে করলেন? আমি 7 বছর পর। 7 বছর পর। এটা কি প্রেমের বিয়ে না ফ্যামিলি বিয়ে? 4-5 বছর মনে হয় এরকম। এরপর কি ফ্যামিলি বিয়ে ছিল না প্রেমের বিয়ে ছিল? না, এটাও প্রেম। আমি ফেসবুক একটা টাচ মোবাইল কিনছিলাম, তো ওর সাথে আমার একটা ফেসবুকে গ্রুপে কথা হয়েছে। এই ফ্যামিলিতে মানে এনার সাথে বিয়ে হওয়ার পরে অবস্থাটা কি? আমি মোটেও মানে ভালো নাই। কেন? এই ও ও বিয়ে করে কি করছে জানেন, আমাদের এখানে আইসা পড়ছে, আমার বাপের বাড়ির কাছে। আমি ওরে বলছি কি আমরা চলো একটা বাসা নেই, আমার বাচ্চা 2টারে নিয়ে। প্রথমে আমরা একটা বাসায় ছিলাম আলাদা, পরে ও আর আমি ডিসিশন নিছি যে ওইখানে যখন এরকম করে, আমি যেহেতু বিয়েটা করে ফেলছি, ও আসছিল, ও আমার মেয়ের জন্মদিনে আসছিল। আমি যখন বিয়ে করে ফেলছি, তাহলে আমরা একসাথে থাকি, আমরা একটা ফ্ল্যাট বাসা নিই, তোদের একটু ভালো একটা পরিবেশ দিই। এরপরে এই লোকটার আমি বিয়ে করছি, ওই যেই বাসাটায় একা ছিলাম 4 মাস, ও আর চাকরি করে না। এইটাও আইসা আমার বসে বসে খাইতেছে। তা আমি বলতেছি তোমার সম্পর্কে সব কিছু বলছো, ওরও আরেকটা বিয়ে হয়েছে, ওই বউটা মারা গেছে, তোমারও বিয়ে হয়েছে, তোমার সব কিছু ডিটেলস তুমি বলছো, আমার সব কিছু তোমার ডিটেলস বলছি। আমি তোমার একটা কথাই বলছি, আমার যা আছে আমি তোমার একটু কি দিতে পারবো, এর ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু তোমার আমি আর কখনো কোথাও থেকে টাকা এনে দিতে পারবো না। ওরে আমি সব বলছি, বলে মনে তোমার কিছু করা লাগবো না, আমি তোমার মেয়ের দায়িত্ব নিবো, হ্যান করবো ত্যান করবো, এইটা সেটা বইলা সে তো আমার 1 লক্ষ টাকা তার জমির বিষয়ে লাগাইছে, আর 1 লক্ষ টাকা আমি আরও কিছু টাকা ছিল আমার স্বর্ণ, এগুলো হলো আমার টাকার 1 ভরি স্বর্ণ, ওইটাও আমি ওরে দিলাম। তারপর আমি আমার 2টা মেয়ে নিয়ে ওই বাসায় উঠলাম। ওই বাসায় উঠার পরে সে বৈশা খায়। এখন তো ভাইয়া আমি খুব কম টাকার স্যালারি, আমি 2টো জামাই আপনার বেকার হয়ে গেল। হ্যাঁ, ও পরে ও কাজ করে, পরে ও এত ডিপেন্ডেন্ট এখন যে হয়েছে সম্পূর্ণ আমার দ্বারায়। এখন চাকরি বাকরি করে, এখন বিজনেস করে, ব্যবসা করে। বিজনেস। তাহলে অসুবিধাটা কই এখন? আপনি এখন কি বলতে চান? এখন হচ্ছে ভাইয়া ওরে এই মামলা থেকে ওরে বাঁচাইছি, ওই বিজনেসের একটু ঝামেলা, অনেক ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে ওরে আমি বাঁচাইছি। এখন ও এই সাবারে নিয়ে ও আমারে মানসিকভাবে টর্চার করতেছে। কিরকম? আমি ভাবছি ঠিক আছে যাক, বাসায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, সংসারটা সালাম, ওরে পড়াই, ওরে মাদ্রাসায় দিয়ে আসি, ওরে পড়াই আমি 2 বেলা। ও কিচ্ছু করে না, এখন পর্যন্ত সে 1টা বাজে না, এখনো পর্যন্ত সে ঘুমাইতেছে। আমি ওরে 4-5 লক্ষ টাকা ঋণ করে দিছি, ও সেই ঋণের কোনো টেনশন নাই। আমার বাচ্চার ওর কোনো টেনশন নাই মাথার ভিতরে, ও ঘুমাইতেছে পইরা। মানসিক অত্যাচার করে বললেন, কিভাবে অত্যাচার করে? অহেতুক, তুই মোবাইল চালাতে পারবি না, তুই এইভাবে বসস কে লিগা, তুই এইভাবে যাস কেন, তুই এটা করস কেন। কিন্তু এখন তো আর টাকা পয়সার ঝামেলা নেই আপনার। টাকা পয়সা ঝামেলা নাই মানে এখনো আমি ভাবির থাকা এখনো 2 লাখ টাকার মতো ঋণ ভাবি আমার কাছ থেকে পায়। আমার চাস্তো বোনও কিছু টাকা পায়। আপনি তাহলে বোন, আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার জীবন থেকে যদি শিখে মানুষরে বিশ্বাস করতে নাই, সেটা যদি পেটের সন্তানও হয়। আমার পেটের সন্তানও তো আমার সাথে যে পরিমাণ অপমান অত্যাচার করছে, এরপরে আমার ভাইরাও খেলছে আমার সাথে। আমি তো বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে আমি বিয়ে করছি, আমি আমার মারে বলছি মা আমার বাপের বাড়ির কোনো টাকা আমার দরকার নাই।